সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট হবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। ঐকমত্য কমিশনের বৈঠকে দলগুলোর সিদ্ধান্ত। জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণ আছে কি নাই, হ্যাঁ বা না, এইরকম একটা ব্যালট থাকতে পারে। সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইজারি ওপিনিয়নের ভিত্তিতে এটা করার পরে হাইকোর্টের রিট পিটিশনের অপশন আর ওপেন থাকে? নো। গণতান্ত্রিক ধারা ফেরাতে প্রয়োজন দ্রুত নির্বাচন, জাতিসংঘ মিশন প্রধানকে বিএনপি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা। ডেঙ্গুতে 24 ঘন্টায় 9 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি রোগী। সামনে আরো ভয়াবহ হতে পারে পরিস্থিতি। ডেঙ্গু বেড়ে যাওয়ার একটি ঝুঁকি আছে, কারণ বৃষ্টির পানি যে জমা হয়েছে ছোট বড় পাত্রে এখন প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হচ্ছে। রংপুর লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড, 1,500-এর বেশি বাড়িঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম। 5 জেলায় বজ্রপাতে 8 জনের প্রাণহানি। ব্যাপক ধরপাকড়ের পরও ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজার প্রতি সংহতি জানানো মানবাধিকার কর্মীদের চরমভাবে লাঞ্ছিতের অভিযোগ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হবে নাকি আলাদা, সে বিষয়ে আছে দ্বিমত। একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি কোন প্রক্রিয়ায় হবে তা নিয়েও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো। আলোচনায় এসেছে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, গণপরিষদ গঠন। গণভোট আয়োজন নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। 8 অক্টোবর বিকেলে আবারও হবে আলোচনা। প্রায় 8 মাসের আলোচনা শেষে 84টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। মৌলিক সংস্কারের 11টিতে আছে আপত্তি। সনদের খসড়াও চূড়ান্ত, কিন্তু এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে আটকে আছে কমিশনের আলোচনা। আমাদের লক্ষ্য তো হচ্ছে এটা একটা চূড়ান্ত জায়গায় উপনীত হওয়া। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ের একমত রাজনৈতিক দলগুলো। তবে আইনি ভিত্তি কোন পদ্ধতিতে হবে সে নিয়ে আছে বিতর্ক। সংবিধানের 106 অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নিয়ে তারপর গণভোটের প্রস্তাব বিএনপির। জাতীয় সংসদ নির্বাচন ও জনগণ জুলাই সনদের বাস্তবায়ন চায় কিনা সে বিষয়ে গণভোট একসাথেই চায় দলটি। সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। তবে জামায়াতে ইসলামী মনে করে এতে করে বিচার বিভাগ রাজনীতিকীকরণ হবে, হারাবে নিরপেক্ষতা। সংবিধান আদেশ জারি করে সংসদ কার্যকরের প্রস্তাব দলটির। নেতাদের মতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সম্ভব। নির্বাচনের আগেই গণভোট চায় দলটি। ধরেন বলল ভবিষ্যতে একবার চ্যালেঞ্জ হলো, আজ থেকে 20 বছর পরে কোথায় যাব আমি? হাইকোর্টে রিট পিটিশন করব। সুপ্রিম কোর্টের এই অ্যাডভাইজারি ওপিনিয়নের ভিত্তিতে এটা করার পরে হাইকোর্টের রিট পিটিশনের অপশন আর ওপেন থাকে? নো। আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায় তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল। ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। তবে অনেক দলই আইনি জটিলতায় না গিয়ে প্রধান উপদেষ্টার আদেশ জারির কথা বলেন। গণভোট আয়োজন নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেয়া হয়। যেহেতু আমরা জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সিরিয়াস, আমাদের গণভোটে খুব বড় রিজার্ভেশন নাই, কিন্তু সেই গণভোটটা হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করছে, যার মধ্যে দিয়ে সেই গণভোট হতে হবে। কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যান্ড অ্যামেন্ড পাওয়ার পেয়েছি, সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা আমাদের এই জুলাই সনদটাকে উনি একটা আদেশ আকারে, অর্ডার আকারে এটা জারি করতে পারেন। এমন একটা আদেশ থাকা অথবা অধ্যাদেশ থাকা যেটার মধ্য দিয়ে আগামী সংসদকে দুটো রাজনৈতিক ক্ষমতা দেওয়া হবে। একটা হচ্ছে 5 বছর এই তারা দেশ পরিচালনার কাজ করবেন, নিয়মিত কাজ করবেন। অন্যদিকে আরেকটা হচ্ছে তারা মৌলিক সংস্কারের এখতিয়ার প্রাপ্ত হবেন। দলগুলো একমত না হলে একাধিক প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। 15 অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজন হবে না, এমনটি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য
জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15ই অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। দ্রুত কাজ শেষ করার নির্দেশ সহ জুলাই সনদ বাস্তবায়ন ও গ্রহণযোগ্য দলিল করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একমত হওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাকে স্বাগত জানিয়েছে ঐকমত্য কমিশন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন জরুরি বলে জাতিসংঘ মিশনকে জানিয়েছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বৈঠকে এই অবস্থান তুলে ধরে দলটি। অপর এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি, ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কথা হয়েছে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যুও। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন। রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি এখনো বেশ কঠিন। গত সপ্তাহে জাতিসংঘে মালয়েশিয়া, ফিনল্যান্ড আর বাংলাদেশের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে আমরা বাংলাদেশের আর্থিক চাহিদার বিষয়টা তুলে ধরেছি। শরণার্থীদের প্রতি এই দেশের অসাধারণ আতিথেয়তার কথাও বলেছি সেখানে। রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার জন্য আমরা বর্তমান আর আগামী দিনের সরকারকে ধন্যবাদ জানাই। একই ভেন্যুতে আমরা বিএনপি পরিবারের ব্যানারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUTর শিক্ষার্থীদের সহযোগিতা দেওয়া হয়। আয়োজনের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হয়েছে। 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিকে গুলশানের একটি হোটেলে শিক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপি। বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি, তবে তার প্রধান ভিত্তি হবে গণতন্ত্র। জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হলে একটি সমন্বিত শিক্ষানীতি প্রয়োজন বলেও মত দেন অতিথিরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বছর ঘুরে আবারও ডেঙ্গুর প্রকোপ। প্রতি বছর প্রায় একই সময়ে ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হলেও এখন পর্যন্ত এর বিরুদ্ধে কোনোই টেকসই সমাধান মেলেনি। গত 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আর এবছর প্রাণহানির এই তালিকায় আগেই যোগ হয়েছে 212 জনের নাম। তবুও যেন টনক নড়েনি দায়িত্বপ্রাপ্তদের। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, আর তাই ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আবারও তীব্র মাথা ব্যথা, বমি ভাব আর জ্বরের লক্ষণ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 9 জনের, আক্রান্ত 1042 জন। সাধারণত মে থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়। সেপ্টেম্বর বা অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এর প্রভাব। এবছর জুন থেকে হঠাৎ ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সূচক। গত সেপ্টেম্বরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 15,866 জন। সেই মাসে নিহতের সংখ্যা 76 জন। এদিকে অক্টোবরের মাত্র 5 দিনেই মারা গেছে 14 জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 9 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 50,000 জন। এর মধ্যে 60% পুরুষ। আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্তদের বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। এই বয়সীরাই মূলত কাজ বা বিভিন্ন সূত্রে ঘুরে বেড়ান নানান প্রান্তে, ফলে আক্রান্তও হন বেশি। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন রীতিমতো। পূজার ছুটি শেষ হয়েছে সবেমাত্র, এখনো অনেকেই কাজের সূত্রে ফিরছেন ঢাকায়। আশঙ্কা, সপ্তাহখানেকের মধ্যে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এর স্পর্শগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, অফিস আদালত দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে সেগুলো এখন পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়েছে। পূজার ছুটির পরে যখন মানুষজন ফিরবে, তখন এই মশাগুলো জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়ানোর জন্য একটি ভূমিকা পালন করবে। সেজন্য আমরা যখন পূজার ছুটির পরে বাসায় ফিরব, বাসার দরজা জানলা খুলে দিয়ে নিশ্চিত করতে হবে যেন বাসায় কোনো মশা না থাকে। প্রতি বছরই প্রায় একই সময়ে ডেঙ্গুর ছড়াছড়ি শুরু হয়, তবে ডেঙ্গু রুখতে টেকসই কোনো সমাধানের মুখ আজও দেখল না বাংলাদেশ। তাই ডেঙ্গু থেকে বাঁচতে ব্যক্তিগত পর্যায়ের সচেতনতাতেই ভরসা জনগণের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রংপুর ও লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,500-এরও বেশি কাঁচা আধা পাকা বাড়িঘর। ভেঙে পড়েছে বহু গাছপালা, অন্তত 10 জন আহত হয়েছেন। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়, বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। আর বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে বজ্রপাতে 5 জেলায় 8 জনের প্রাণ গেছে। রংপুরের গঙ্গাচড়ায় রোববার সকাল থেকে নামে বৃষ্টি। এক পর্যায়ে হঠাৎই বয়ে যায় তীব্র ঝড়। মুহূর্তেই লন্ডভন্ড উপজেলার বিভিন্ন এলাকা। আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে গঙ্গাচড়া সদর, নোহালী, আলমবিদিতর, কোলকন্দ ও লক্ষ্মীটারি ইউনিয়নে। সরকারি হিসাবেই ক্ষতিগ্রস্ত 1200-রও বেশি কাঁচা আধা পাকা বাড়িঘর। ভেঙে পড়েছে বহু গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 5 ইউনিয়ন। দিশেহারা ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষ। বৃষ্টিতে ভোগান্তি আরো বেড়েছে। সবাই বসে থাকার মধ্যে ওই ঘর উড়ি ওই পাশে চলে গেছে, আর এই গাছ আসি যে এইখানে পড়ছে, তাই আর থাকি পাই নাই। ওই যে ঘরে ইয়ে তামান ভাঙি মাথায় মাথায় হয়ে দিচ্ছে। আমাদের মাদ্রাসার টিন টান সবকিছু উড়ে গেছে, গাছপালা যা আছে সব ভেঙে গেছে, কারেন্টের তার, মিটার সব ভেঙে গাছের সাথে ব্যাট দিয়ে উপস্থিত এখন আছে আর কি, এমন অবস্থা আর কি। ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তাদের। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ির সমূহে আমরা শুকনো খাবার পৌঁছে দিয়েছি। এছাড়াও তাদের খাবার সহায়তা সহ আর্থিক যে সহায়তা, সেটা আমরা অতি দ্রুতই এটার ব্যবস্থা হচ্ছে। লালমনিরহাটের কালীগঞ্জেও ঝড়ের আঘাতে লন্ডভন্ড 2টি গ্রাম। ক্ষতি হয়েছে 5 শতাধিক বাড়িঘরের। আহত হয়েছেন অন্তত 10 জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঝড়ে ভেঙে পড়েছে অনেক গাছপালা, এতে সড়কে ব্যাহত হয় যান চলাচল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। সকালবেলা বৃষ্টি আসার পর হঠাৎ কি যে বাতাস এসে এরকম ঘর দুই রেখে ইয়ে হয়ে গেল, বড় করে উড়িয়ে নিয়ে গেল ঘর। এখন আমাদের থাকার মতো কোনো আশ্রয় নেই, কারণ গরু বাছুর ধরি খুব সমস্যায় আছি। ঘরটা মেরামত করার জন্য আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করতে চাচ্ছি এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে 30 কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে অলরেডি। এদিকে কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর গ্রামে বজ্রপাতে মারা গেছেন 3 জন। স্থানীয়রা জানায় উজানচর, ঘাগুটিয়া, খেয়াপাড়াপাড়ের জন্য অপেক্ষায় ছিলেন তারা। বজ্রাঘাতে ঘটনাস্থলে প্রাণ যায় 3 জনের। ঝিনাইদহে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান 2 কৃষক। এছাড়া গাইবান্ধা, নওগাঁ ও নারায়ণগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেছে আরও 3 জনের। জাহিদ হাসান, যমুনা নিউজ। ইউরোপ জুড়ে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ছে ইসরায়েল বিরোধী ক্ষোভ। গাজায় আগ্রাসনের প্রতিবাদে আন্দোলনের নতুন ঢেউ দেখছে যুক্তরাজ্য, স্পেন, পর্তুগাল, ইতালি সহ বিভিন্ন দেশ। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থান ও ব্যাপক ধরপাকড়েও জনস্রোত থামছে না। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় যুক্তরাজ্যে গ্রেফতার করা হয়েছে প্রায় 500 মানুষকে। ইতালির রোমে চলমান ধর্মঘটে বিক্ষোভকারীদের উপর পুলিশ চড়াও হলে ব্যাপক সংঘর্ষ হয়।
সরকারের নিষেধ উপেক্ষা করেই গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লন্ডনে জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। অনড় বিক্ষোভকারীদের সরাতে রীতিমতো চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়। এরপরও অবশ্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ থামেনি। মারামারি সংঘাতের এই দৃশ্য ইতালির রোম শহরে। গত 4 দিন ধরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ডাকা ধর্মঘটে রীতিমতো অচল দেশটির অনেক শহর। দাঙ্গা পুলিশের সাথে নিয়মিতই সংঘর্ষে জড়াচ্ছে বিক্ষুব্ধ জনতা। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় উত্তাল এখন ইউরোপের বেশ কয়েকটি দেশ। টানা 2 বছর ধরে ফিলিস্তিনিদের ওপর নির্বিচার নিপীড়নে এমনিতেই ক্ষুব্ধ লাখ লাখ ইউরোপীয়। এর মধ্যেই সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় ক্ষোভ আরও তীব্র হয়েছে। ফিলিস্তিনিদের সাথে যা হচ্ছে তা পুরোপুরি অগ্রহণযোগ্য। আমাদের সরকারের ভূমিকা অগ্রহণযোগ্য নয়। আমরা ফিলিস্তিনিদের জানাতে চাই, ইতালির সরকার এখন আর জনগণকে প্রতিনিধিত্ব করছে না। টানা বিক্ষোভ হচ্ছে স্পেনেও। 4 দিন ধরে মাদ্রিদ ও বার্সেলোনা সহ বড় শহরগুলো ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের দখলে। গণহত্যায় ক্ষুব্ধ স্প্যানিশরা চালাচ্ছে ভাঙচুরও। স্বাধীন ফিলিস্তিনের দাবিতে বিক্ষোভ করছে ফরাসিরাও। ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখায় ম্যাক্রন প্রশাসনের সমালোচনা করছেন বিক্ষোভকারীরা। আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না। আমাদের চাওয়া একটাই, ফিলিস্তিনের স্বাধীনতা। ট্রাম্প এমন কেউ নন যিনি পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করেন। তার উপর আমাদের ভরসা নেই। যুদ্ধবিরতির দাবি শুধু কাগজে কলমেই। আমাদের সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে, তাদের সাথে বিভিন্ন চুক্তিও অব্যাহত রেখেছে। আমরা চাই ইসরায়েলের সাথে সব চুক্তি স্থগিত করে তাদের চূড়ান্তভাবে বয়কট করা হোক। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ হয়েছে আয়ারল্যান্ডের ডাবলিনে। বিনা বাধায় গাজায় ত্রাণ সরবরাহ নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল পর্তুগালের লিসবন। আর্জেন্টিনা, মেক্সিকো ও পাকিস্তানের বিভিন্ন শহরেও হয়েছে ব্যাপক বিক্ষোভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বন্দিদশায় পরিবেশবিদ গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত করেছে ইসরায়েলি বাহিনী। বাকিদের সাথেও অমানবিক আচরণ ছিল সেনাদের। বিশুদ্ধ পানি পর্যন্ত দেয়া হয়নি সুমুদ ফ্লোটিলা থেকে আটককৃতদের। শনিবার তুরস্কে পৌঁছানোর পর মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের বর্ণনায় উঠে আসে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বর্বরতার অভিজ্ঞতা। গাজার দুর্ভিক্ষ কবলিত মানুষের জন্য ত্রাণ নিয়ে ছুটে গিয়েছিলেন তারা। জীবনের মায়া ত্যাগ করে নিপীড়িতের পাশে দাঁড়ানো মানুষগুলোকে তাই জয়ধ্বনি দিয়ে সম্মানিত করছে শত শত মানুষ। আন্তর্জাতিক চাপের মুখে শনিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 137 জন মানবাধিকার কর্মীকে মুক্তি দিতে বাধ্য হয় ইসরায়েল। বিমানে তুরস্কের ইস্তাম্বুলে পাঠানো হয় তাদের। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীদের স্বাগত জানাতে বিমানবন্দরের সামনে জড়ো হন বহু মানুষ। স্লোগানে মুখরিত হয় চারপাশ। মানবাধিকার কর্মীদের জবানবন্দিতে উঠে আসে বন্দিদশায় ইসরায়েলি বাহিনীর সীমাহীন অমানবিকতার চিত্র। কারাগারের শেষ দিনে আমি ফজরের নামাজ পড়ছিলাম। হঠাৎ ইসরায়েলি বাহিনী এসে জোরপূর্বক আমাকে বাধা দেয়। এর আগে এমন নিষ্ঠুরতা দেখিনি। তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নেই। মুসলিম নারীদের হিজাবও কেড়ে নিয়েছে। আমাদের পরিষ্কার পানি কিংবা ওষুধও দেয়নি ওরা। এমনকি এক নারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেও তারা সাহায্য করতে অস্বীকার করেছে। বলেছে যদি এখনো মারা না যায় তাহলে কোনো সমস্যা নেই। মুক্তিপ্রাপ্ত মানবাধিকার কর্মীদের অভিযোগ, কারাগারে গ্রেটা থুনবার্গকে চরমভাবে লাঞ্ছিত আর অপদস্থ করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেটাকে খুবই বাজেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। ওর মুখে ইসরায়েলের পতাকা দিয়ে পেঁচিয়ে ধরা হয়। ওর সাথে পশুর মতো আচরণ করেছে ইসরায়েলিরা। লাইনে গেটার থেকে মাত্র 3 জন পেছনে আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ খুব আক্রমণাত্মকভাবে ঠেলে ওকে পাশের একটি ঘরে নিয়ে যায় তারা। তারপর কঠোরপন্থী বেন গভীর সে ঘরে ঢোকে। ব্যাপারটা ছিল বেশ ভয়ঙ্কর।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে তুরস্ক, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি সহ মোট 14টি দেশের নাগরিক রয়েছেন। এখনও ইসরায়েলে বন্দী আছেন আলোচিত সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। রেজবানা সায়মা, যমুনা নিউজ। জুলাই গণহত্যায় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের আনুষ্ঠানিক তদন্ত দ্রুতই শুরু হবে বলে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিন কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আর সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাতারা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করতে গত মে মাসে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। তবে এতদিনেও শুরু হয়নি সেই আইন প্রয়োগ। দল হিসেবে আওয়ামী লীগের বিচার চেয়ে ট্রাইব্যুনালে করা আবেদনও ফাইলবন্দি। তবে রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের বিচারে এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। আমাদের কাছে দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। এদিন সিরাজগঞ্জে 3 জনকে হত্যা মামলায় সাবেক এমপি জান্নাতারা হেনরি সহ 3 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। আর কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 4 জনই পলাতক রয়েছেন। এই ফর্মাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমন রেসপন্সিবিলিটির অভিযোগে নিয়ে আসছি। এই আন্দোলনকারীদের জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ যথেষ্ট এই প্রেস কনফারেন্সে নিজে উপস্থিত ছিলেন এবং সেখানে ষড়যন্ত্র প্লাস 29শে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে মিটিং করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে 6 জনকে হত্যা। এছাড়া গুমের এক মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এই সপ্তাহে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা করছেন তারা। এদিকে রবিবার ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলের 6 জন হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জে পুলিশের উপরে হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্টের কার্যক্রম চলাকালে যথাযথ কাগজপত্র না থাকায় একটা বালুবাহী ট্রাক আটক করা হয়। এ সময় পরিবহন শ্রমিক নেতা মাহফুজ আহমদের নেতৃত্বে পুলিশের উপর হামলা হয়, আর সে সময় আটক ট্রাকটিও তারা ছিনিয়ে নিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি, কেউ আটকও হয়নি। নরসিংদীতে পুলিশের উপরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় 7 জন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ নরসিংদী সদর থানায় মামলাটি করেন। এতে 5 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে অজ্ঞাত 25 থেকে 30 জনকে। পুলিশ জানায়, গতকাল শহরের আরশিনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে বাধা এবং 2 চাঁদাবাজকে আটক করলে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল, পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়া 2 সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। সকালে জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় এই হামলা হয়। হামলায় গুরুতর আহত হয়েছেন এখন টেলিভিশনের সাংবাদিক হোসাইন জিয়াদ এবং ভিডিও জার্নালিস্ট মোহাম্মদ পারভেজ। গুরুতর আহত জিয়াদ চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। আহতরা জানান, ওই এলাকায় গতকাল ইয়াসিন এবং রোকন গফুর নেতৃত্বাধীন 2 সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হওয়ার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। এদিকে বিকেলে এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে চট্টগ্রামের সাংবাদিকরা। মানববন্ধনে অংশগ্রহণ করে সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, জড়িতদের গ্রেফতারের দাবি জানান। আইন শৃঙ্খলা বাহিনী চাইলে খুব সহজেই বের করতে পারে, যেহেতু দিনের বেলা হয়েছে এবং একটি বাজারের মতো জায়গায়। আমাদের 3 সহকর্মীর উপর যে হামলা হয়েছে, এই হামলা আসলে আমাদের সব সাংবাদিকের উপর হয়েছে।
কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির আলোচিত নির্বাচন, যেখানে 23 পরিচালক নির্বাচনে ভোট দেবেন 191 জন কাউন্সিলর। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে। সন্ধ্যার পরে আনুষ্ঠানিকভাবে 25 পরিচালকের নাম জানা যাবে। এরপর সেই পরিচালকদের ভোটে রাতেই নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি। ক্যাটাগরি 2 বা ক্লাব থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন লুৎফর রহমান বাদল, মেজর ইমরোজ। ক্যাটাগরি 3 থেকে প্রার্থী আছেন মোট 2 জন। আর বিশ্ববিদ্যালয় কোটা থেকে দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার হিসেবে আসা খালেদ মাসুদ পাইলটের একজন নতুন বোর্ডে আসবেন। 23 পদে বর্তমানে প্রার্থী আছেন মোট 29 জন। সংখ্যায় বেশি না হলেও প্রার্থীদের ব্যানারে ফুটিয়ে তোলার চেষ্টা বিসিবি নির্বাচনের আবহ। বিসিবি নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে 15 ক্লাব। পাশাপাশি অ্যাডহক কমিটি থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি বৈধ বলেই জানিয়েছেন চেম্বার আদালত। এদিকে নির্বাচন ইস্যুতে হাইকোর্টের আদেশ স্থগিতই আছে। আজ রোববার আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন। সোমবার বিসিবি নির্বাচন, কিন্তু এখনো চলছে নানা নাটকীয়তা। নির্বাচনের একদিন আগে কাউন্সিলরশিপ ফিরে পেল দুদকের তদন্তে থাকা 15 ক্লাব। দুপুরে চেম্বার আদালতে বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন যে সব কিছু যথেষ্ট স্বচ্ছভাবে হয়েছে এবং 15টি ক্লাব আজকে সিএমপি ফাইল করেছে। ওইখানেও আমরা অ্যাপিয়ার করেছিলাম। কোর্টকে আমরা সাবমিশন রেখেছি যে আমরা কোনোভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই না। বাকি সব পুরোটুকু সিদ্ধান্ত কোর্টের এখতিয়ার। কোর্ট এটা সন্তুষ্ট হয়ে ওই কেসেও স্টে দিয়েছে এবং কাউন্সিলরশিপ তাদেরকে ফেরত দিয়েছে। প্রশ্ন ওঠে, তাহলে 6 অক্টোবর বিসিবি নির্বাচনে কি কোনো বাধা আছে? নির্বাচন মানে আপনারা জানেন যে মামলা হবে, ডাকসুর নির্বাচনও মামলা হয়েছে। কিন্তু এই মামলাতে যদি প্রাইমা ফেসি যদি কোনো উপাদান সিরিয়াস পাওয়া যেত সেরকম, তাহলে কিন্তু নির্বাচন ঠিকই স্থগিত হতো। নির্বাচন যেহেতু অনারেবল চেম্বার জাজ স্থগিত করেনি, তার মানে প্রাইমা ফেসি আপনাকে বুঝতে হবে যে এই প্রক্রিয়া যেগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলো আসলে সঠিক ছিল। তবে রিটকারী আইনজীবীর দাবি, নির্বাচন হয়ে গেলেও সেই নির্বাচন হয়ে থাকবে প্রশ্নবিদ্ধ। যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ক্রিকেট বোর্ড যেটা গঠন করা হবে সেটা প্রশ্নবিদ্ধ হবে। আমরা চাই না বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় খেলা এই ক্রিকেট এবং ক্রিকেট বোর্ডের গঠন, তার নির্বাচন নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলুক। এদিন একই আদালতে অ্যাডহক কমিটি থেকে জেলা বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের 18 সেপ্টেম্বরের চিঠির কার্যকারিতার বিষয়টি ওঠে। সেটি হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা স্থগিতই থাকছে, অর্থাৎ আমিনুল ইসলামের চিঠির কার্যকারিতা বৈধ। ধরেন যে সমস্ত ব্যক্তি ইতিপূর্বে কাউন্সিলর হিসেবে এসেছিল তাদেরকে বাদ দিয়ে নতুন কাউন্সিলর হয়েছে, তারা কিন্তু হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ওই রিট পিটিশনটা শুনানি হয়ে যদি চূড়ান্ত বিবেচনায় ঠিক হয়, তাদের কাউন্সিলর মনোনয়ন করাটা সঠিক ছিল। তাদেরকে বাদ দিয়ে নতুন করে কাউন্সিলরদের মাধ্যমে যে ভোট হয়েছে, তখন সেই ভোটটাও তো বাতিল হয়ে যেতে পারে। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণার পর নির্বাচিত 25 জন পরিচালকের মধ্য থেকে বোর্ড সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়ে থাকেন। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। শারদীয় দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু সব চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছিল। এসব ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল এমন অভিযোগও তোলেন উপদেষ্টা। তিনি জানান, প্রত্যেকটি ঘটনায় জিডি করা হয়েছে, তদন্ত চলমান, তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেছেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চক্রান্তে ফ্যাসিস্টের দোসরদের মদত রয়েছে, যা ইতোমধ্যেই প্রমাণিত। বিভিন্ন গণমাধ্যমে যারা সঠিক তথ্য পরিবেশন করে ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। এদের সাথে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয় না, যেহেতু এটা ইনভেস্টিগেশন। শিক্ষা
মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের শ্বেতপত্র প্রস্তুতের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। বলেছেন, এই শ্বেতপত্রেই উঠে আসবে বিগত সরকারের সময় অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এমপিও করতে দলীয় বিবেচনা এবং আর্থিক অনিয়ম। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসব জানান তিনি। শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি, এই স্লোগানকে ধারণ করেই বিশ্ব শিক্ষক দিবস 2025-এর অনুষ্ঠান, যার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা জানান, নানা বাধা আছে, তারপরেও দেশের শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করতে কাজ চলছে। বলেন, দুর্নীতি ঠেকাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে নিয়োগ দেয়া হবে। দ্রুতই প্রকাশ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের শ্বেতপত্র। কর্তৃত্ববাদী ওই সরকার তা দমনের বদলে উৎসাহ দিয়ে গেছে ক্রমাগত। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতি শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, তথ্য উপাত্ত দিয়ে আমাদের সহযোগিতা করুন। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, মুখে সম্মান করলেও চাকরির গ্রেড অনুযায়ী শিক্ষকদের মর্যাদা নির্ধারণ করেন আমলাসহ সবাই। জানান, সরকারি কলেজের অধ্যাপকের গ্রেডও যুগ্ম সচিবের নিচে। প্রাথমিক শিক্ষকদের অবস্থা আরও করুন, যা শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করে। সবচেয়ে নিচে রয়েছেন আমাদের প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকগণ। তারা কত গ্রেডে বেতন পান? 13। অর্থাৎ একজন কম্পিউটার অপারেটরের স্কেলে আমি তাকে ফেলেছি। এই হচ্ছে তার সম্মান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, শুধু ভারত শ্রীলঙ্কা নয়, এমনকি বাংলাদেশের চেয়ে দুর্বল অর্থনীতির দেশ পাকিস্তানেও শিক্ষা ব্যবস্থা অনেক এগিয়ে। মেধাবীদের শিক্ষকতায় আনতে উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। অনেক দেশ আছে যেখানে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যত বেতন পান, প্রাইমারি স্কুলের একজন শিক্ষকও ওই বেতনটা পান, যাতে করে তারা সত্যিকারভাবে এই প্রাইমারি এডুকেশন সেক্টরে অত্যন্ত মেধাবীদের আমরা আকর্ষণ করতে পারি। প্রতি বছরের মতো এবারও 12 শিক্ষককে দেওয়া হয় গুণী শিক্ষক সম্মাননা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা শহর এখন প্রবীণদের জন্য একেবারেই অনুপযোগী। রাস্তাঘাটের বেহাল অবস্থা, যানজট আর ফুটপাত দখলের কারণে প্রবীণরা যেন ক্রমেই ঘরবন্দি হয়ে পড়ছেন, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার সোসাইটির আলোচনা সভায় কথা বলেছেন তিনি। বলেন, সরকারিভাবে প্রবীণদের জন্য এখনো কোনো নির্দিষ্ট নীতি প্রণয়ন হয়নি, তবে সময় এসেছে প্রবীণ বান্ধব নীতি ও অবকাঠামো গড়ে তোলার। আরও বলেন, আধুনিক চিকিৎসার ব্যয় এখন অনেক বেশি, তাই প্রবীণদের সুরক্ষা ও যত্ন নেওয়া তরুণ প্রজন্মের সামাজিক দায়িত্ব। এই সভায় সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, প্রবীণদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে, তারা যেন একাকিত্বে না ভোগেন। তার মতে, নৈতিক শিক্ষার জায়গাগুলোতে প্রবীণদের সম্পৃক্ত করা যেতে পারে, যাতে সমাজে তরুণ ও প্রবীণ একসাথে কাজ করতে পারে। যে শহরের ফুটপাতে একটা সুস্থ লোকই হাঁটতে পারে না, সেখানে প্রবীণরা হাঁটবে কি করে? যেখানে ক্রমাগতভাবে পার্ক, বসার জায়গা এসব সংকুচিত হয়ে আসছে, এসব জায়গায় আস্তে আস্তে প্রবীণরা গৃহবন্দী হয়ে যাচ্ছেন। ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি। উদ্বেগের বিষয় হচ্ছে, ইউক্রেনকে নতুন অস্ত্র ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা হচ্ছে, যার মধ্যে রয়েছে টমাহকের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এমন পদক্ষেপ আমাদের সম্পর্ককে নষ্ট করবে। এই সম্পর্কের মধ্যে যে ইতিবাচক সম্ভাবনা ছিল, সেটিও শেষ হয়ে যাবে। ভারী বর্ষণ, আকস্মিক বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত নেপাল ও ভারত। দুদিনের প্রাকৃতিক দুর্যোগে নেপালে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 47 জনে। ভূমিধস এবং বন্যাজনিত কারণে সিকিম ও পশ্চিমবঙ্গে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী আকস্মিক বন্যার পানিতে এখনও অনেকেই নিখোঁজ। চলমান পরিস্থিতিতে বাংলাদেশেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার থেকে মৌসুমি বৃষ্টিপাতে নাজেহাল হিমালয় কন্যা নেপাল। বিপর্যস্ত পাহাড় বেষ্টিত রাজধানী কাঠমান্ডু। 48 ঘন্টার বর্ষণে তলিয়েছে গ্রাম থেকে শহরাঞ্চলের বহু এলাকা।
গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় পুরো দেশের সাথে কার্যত সড়ক পথে বিচ্ছিন্ন রাজধানী কাঠমান্ডু। ব্যাহত যান চলাচল, ভেঙে গেছে একাধিক সেতু, পানি প্রবেশ করেছে বহু আবাসিক এলাকায়। ভারত সীমান্তবর্তী বেশ কিছু জেলায় ঘটেছে ভূমিধসের ঘটনা। এছাড়াও বজ্রপাত ও বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে আরও কয়েকজনের। আবহাওয়া বিভাগ জানিয়েছে সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত। নদীর পানি বাড়ছে। গতকাল পর্যন্ত পানির স্তর খুব কম ছিল। এখন বৃষ্টি অব্যাহত থাকায় বাঁধ ভেঙে গেছে। আমাদের সতর্ক করা হয়েছে। বাসিন্দারা তাদের জিনিসপত্র নিরাপদ এলাকায় সরিয়ে নিচ্ছেন। বৃষ্টির পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ভেসে গেছে বেশ কয়েকজন। আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। বৃষ্টির পানি না কমায় খুলে দেওয়া হয়েছে অর্ধশতাধিক স্লুইস গেট। রাতভর মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গে, প্লাবিত উত্তরবঙ্গের 10 জেলা। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, মহানন্দা, তোরসা, জলঢাকা সহ বহু নদী। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ পাহাড়ি এলাকাগুলোয় পাওয়া গেছে ভূমিধসের খবর। বিচ্ছিন্ন সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা। সম্পূর্ণ বন্ধ 3 জাতীয় সড়ক, ফলে শিলিগুড়ির সাথে যোগাযোগ বন্ধ দার্জিলিং ও সিকিমের। পানিবন্দী কয়েক লাখ পরিবার। এই মুহূর্তে পরিস্থিতি ভীষণই খারাপ। এখনো অনেক লোক আটকে আছে, তারা কিন্তু বেরোতেই পারেনি ঘর থেকে। এদিকে ঘরে জল ঢুকছে, ঘর ভেঙে যাচ্ছে, এখনো কিন্তু সেরকম অবস্থায় আমরা দেখছি। ক্ষয়ক্ষতি তো আমাদের পুরাই চলে গেছে, শেষ। কিছু ডকুমেন্টস কিচ্ছু বার করতে পারি নাই। এবার তো ঘর বাড়ি যা যা সব তো নিয়ে গেল হয়তো। আমরা খালি কোনো রকম যান বাঁচায় চলে আসি, এদিকে বানের উপরে আসে আছি। কাপড় সমস্ত কিচ্ছু নিতে পারি নাই। এদিকে পশ্চিমবঙ্গ ও ভুটানে ভারী বৃষ্টির জেরে বন্যা দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশেও। পানির চাপ কমাতে তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে ঘন্টায় 2 লাখ কিউসেক পানি ছাড়ছে কর্তৃপক্ষ। অনিক রহমান, যমুনা নিউজ। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।